জেলার নাম বীরভূম। সেখানের একটি গ্রাম। সারাদিন সব ঠিক থাকে। মাঠে চাষের কাজ, বাচ্চাদের স্কুল, মন্দির, বাজার, দোকান সব নিয়ম মেনেই চলে। কিন্তু সন্ধে নামলেই গ্রামটা যেন অন্যরকম হয়ে যেত। দিনের আলোয় সবুজ মাঠ, পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দ এসব মিলিয়ে যেত, আর গ্রামটাকে ঘিরে ফেলত এক গা ছমছমে নীরবতা। শুধু দূরে কোথাও ঝিঝির ডাক, আর মাঝে মাঝে কুকুরের হুঙ্কার। গ্রামের দক্ষিণ প্রান্তে একটা বটগাছ দাঁড়িয়েছিল বহু বছর ধরে। দিনের বেলায় সেটাকে সাধারণই মনে হতো। তার ছায়ায় গরু বাঁধা হতো, ছেলেরা খেলত, বুড়োরা আড্ডা দিত। কিন্তু সূর্য ডুবলেই জায়গাটা ফাঁকা হয়ে যেত। কেউ আর সাহস করে গাছের কাছে যেত না, কারণ এই গাছটায় বাস করত এক অভিশপ্ত আত্মা, এক ব্রহ্ম রাক্ষস। গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, হরিদাস নামের এক ব্রাহ্মণকে ঘিরে। তিনি ছিলেন পণ্ডিত মানুষ, অজস্র শাস্ত্রবিদ্যা জানতেন। গ্রামের মানুষ তাকে ভক্তিভরে প্রণাম করত। কিন্তু ভেতরে তিনি ছিলেন ভীষণ লোভী আর অহংকারী। তিনি গরিবদের সাহায্য করতেন না, উল্টো তাদের গালমন্দ করতেন আর অভিশাপ দিতেন। মন্দিরের দান নিজের ঘরে জমাতেন। বিদ্যে ব্যবহার করতেন কেবল ভয় দেখানোর জন্য। কেউ হয়তো কোনো বিপদে পড়ে তার কাছে কোনো সমস্যার সমাধান চাইতে এলো, আর তখনই তিনি নিজের বিদ্যার বলে তার সমাধানের বিনিময়ে মোটা অঙ্কের টাকা আদায় করার ফিকির খুঁজতেন। সেরকম বিপদে পড়লে মানুষ সেই টাকা দিতে বাধ্য হতো। মানুষ তাকে সম্মান করলেও অন্তরে ভয় পেত। তারা জানত হরিদাসের জ্ঞান আছে, কিন্তু করুণা নেই। সেই হরিদাস একদিন পাশের গ্রামের জমিদার বাড়িতে কি একটা পুজোর কাজে গিয়েছিল। সেটা ছিল বৈশাখ মাস, কাল বৈশাখীর সময়। পুজো মিটতে বিকাল হয়ে গেল। আকাশে তখন মেঘ জমেছে, সব কেমন থুম মেরে আছে। এক ফোঁটাও হাওয়া বইছে না, ঝড়ের পূর্বাভাস। জমিদার বাড়িতে হরিদাসকে বলেছিল, আর একটু দাঁড়িয়ে যাও না বাপু, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফেরার কি দরকার, এই তো পাশের গায়ে যাবে, তাও হেঁটে গেলে বড়জোর আধা ঘন্টার পথ। হরিদাস কথা শুনল না। তার মাথায় তখন ঘুরছে মন্দিরের বাক্সের প্রণামীর কথা। আজ যেন কোনো এক চালের আড়তের মালিকের বাড়ির লোকজন নিয়ে পুজো দিতে আসার কথা ছিল। সে কোনো রকমে মন্দিরের ছোট ঠাকুরমশাইকে বুঝিয়ে সুঝিয়ে পুজোর ভার দিয়ে এসেছিল। এখন প্রণামীর টাকার লোভে তার আর তর সইল না। কারুর কথা না শুনে সে বেরিয়ে পড়ল পথে। কিছুটা পথ যেতে না যেতেই আকাশ কালো করে উঠল প্রবল ঝড়, আর তার সাথে শুরু হলো ছুরির ফলার মতো গায়ে বেঁধা বৃষ্টি। কিন্তু তখন আর এসব ভাবার সময় কোথায় হরিদাসের। সে প্রাণপণে শুরু করল দৌড়। অনেকক্ষণ হলো সে গ্রামের বাইরে। কে জানে কখন কার মাথায় কি চাপে। ছট ঠাকুর যদি প্রণামীর টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। লোভে অন্ধ হয়ে ছুটতে থাকে সে। প্রায় গ্রামের দক্ষিণ প্রান্তে বটগাছের নিচে দিয়েই গ্রামে ঢোকার রাস্তা। সেখান দিয়ে আসার সময়ই ঘটে গেল দুর্ঘটনা। ঝড়ে বটগাছের একটা মোটা ডাল ভেঙে পড়ল হরিদাসের মাথায়। ব্যাস, সব শেষ। মৃতদেহ যারা দেখেছিল তারা বহু রাত ঘুমোতে পারেনি। গাছের ডালের চাপে মাথাটা থেতলে গেছিল, আর মুখটা হাঁ করা। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হলো তার দুটো চোখ। সেই চোখে যেন সারা জীবনের লালসা, লোভ, রাগ সব ঠিকরে বেরোচ্ছে মরে যাবার পরেও। মৃত্যুর পর হরিদাস শান্তি পেলেন না। তার আত্মা মুক্তি পেল না, দণ্ডিত হল। সেই বিদ্যে আর অভিশাপের শক্তি মিলেমিশে তিনি হয়ে উঠলেন এক ভয়ঙ্কর রূপ, ব্রহ্ম রাক্ষস। প্রথমে গ্রামবাসীরা টের পায়নি, কিন্তু অচিরেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাত গভীর হলে শোনা যেত মন্ত্রোচ্চারণের শব্দ, যেন গাছের পাতার ফাঁক দিয়ে ভেসে আসছে। মাঝে মাঝে বাতাস বইত কাঁপন ধরানো ঠান্ডা হাওয়া হয়ে। কেউ সাহস করে গাছের তলায় গেলেই মনে হতো কেউ যেন কানে কানে শ্লোক বলছে। একদিন একজন রাখাল ছেলেকে পাওয়া গেল, গাছের কাছে অচেতন হয়ে পড়ে আছে। তার ঠোঁট দুটো তখনও নড়ছে। সে ক্রমাগত বিড়বিড় করে চলেছে এক অজানা শ্লোক। একদিন একজন দেখল গাছের ডালে বিশাল ছায়ামূর্তি বসে বসে পা দুলাচ্ছে, চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে। দেখে সে কোনো রকমে ঘরে ঢুকে খিল দিয়ে চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। সেই রাত থেকেই তার ধুমজ্বর। তারপর এক গুনিনের জল পড়া দিতে তবে 7 দিনের মাথায় তার জ্বর নামে। কেউ আবার শুনেছে বিকট অট্টহাসি,
যা শোনার পর থেকে অনবরত কানে বাজতেই থাকে দিন রাত। শুতে বসতে সবসময় মাঝে মাঝেই কানের কাছে সেই হাসি। মন দিয়ে কোনো কাজ করার জো নেই। গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল। তারা বুঝল হরিদাস ব্রাহ্মণ ফিরে এসেছে ব্রহ্ম রাক্ষস হয়ে। এরপর প্রায় মাস 3 কেটে গেছে। সেই সময় গ্রামের মন্দিরে এলেন এক অচেনা সাধু। গভীর চোখ, সাদা দাড়ি, শান্ত মুখ, মুখে সর্বদা এক শিশুর মতো হাসি। দিনের সবটা সময়ই প্রায় তিনি ধ্যান জপ নিয়ে ব্যস্ত থাকেন। গ্রামের মানুষ একদিন পরামর্শ করে ঠিক করল সবাই মিলে সেই সাধুকে গিয়ে ধরলে কেমন হয়। লোকটার শরীরে একটা তেজ আছে, কে জানে সে হয়তো পারে এই বিভীষিকা থেকে তাদের মুক্তি দিতে। হয়তো ভগবানের আশীর্বাদ হয়েই তিনি এখানে এসেছেন। তা সেই মতো সকলে গিয়ে সাধু বাবার পায়ে পড়ল। তিনি শুনলেন ব্রহ্ম রাক্ষসের কথা। গ্রামবাসীরা তাকে বলল, গুরুদেব, আমরা ভয়ে আছি। ওই গাছের নিচে কেউ টিকতে পারে না। রাতে কেউ ভয়ে বাড়ির দাওয়ায় পর্যন্ত বেরোতে পারে না। এর একটা প্রতিকার এবারে না করলেই যে চলছে না বাবা। সাধু বাবা একটু হেসে বললেন, যে জ্ঞান মানুষকে সাহায্য করে না, সে জ্ঞানই মৃত্যুর পর অভিশাপ হয়। হরিদাস মুক্তি পায়নি, তার আত্মা এখনও বিদ্যায় আর লোভে আবদ্ধ। আমি চেষ্টা করব তাকে মুক্তি দেওয়ার। সাধু বাবা আরও বললেন, আর 2 দিন বাদে একটা গুপ্ত গ্রহণ আছে। সেই তিথিতে দুষ্ট আত্মার শক্তি কমে যায়। যা করার আমাদের তখনই করতে হবে। তার জন্য আমাকে কিছু সামগ্রী জোগাড় করতে হবে। তার সব কিছু পাওয়া খুব সহজ নয়। তার মধ্যে কিছু জিনিসের তালিকা আমি তৈরি করে দিচ্ছি, সেগুলো তোমরা কালকের মধ্যে জোগাড় করে রেখো। আর কিছু গোপন জড়িবুটি আর গাছগাছড়ার প্রয়োজন, সেগুলো পাওয়া যাবে 3 ক্রোশ দূরে একটা জঙ্গলে। আমি নিজে কাল ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান সেরে সেগুলো জোগাড় করে আনব। আর একটা কথা, পরশুদিন পর্যন্ত সব গ্রামবাসীরা শুদ্ধাচারে থাকবে, আর কেউ আমিষ ছোবে না। সেই দিন থেকেই সব তোড়জোড় শুরু হয়ে গেল। সময় মতো জোগাড় হলো। সাধু বাবার কথা মতো গ্রামবাসীরাও শুদ্ধাচারে রইল। তারপর এলো সেই রাত। এই 2 দিন সাধু বাবা কারো সাথে দেখা পর্যন্ত করেননি। ঠিক সন্ধ্যের সময় তিনি মন্দির থেকে দক্ষিণের মাঠে এসে দাঁড়ালেন। তার পিছন পিছন গোটা গ্রামের লোকও এসে দাঁড়াল। উত্তেজনায় তাদের মুখে কোনো কথা বেরোচ্ছে না। বটগাছটার 30 গজের মধ্যে পৌঁছে সাধু বাবা হাত তুলে সকলকে দাঁড়াতে নির্দেশ করলেন। সকলে মন্ত্রমুগ্ধের মতো থেমে গেল। সাধু বাবা গম্ভীর গলায় বললেন, এর বেশি তোমরা এক পাও এগোবে না। এগোলেই বিপদ। আমি গাছের চারপাশে বন্ধন করব, যাতে সে তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। এই বলে সাধু বটগাছের চারপাশে ঘুরে ঘুরে হাতের মুঠো থেকে সর্ষে ছড়িয়ে দিতে লাগলেন আর চাপা স্বরে কি মন্ত্র পড়তে লাগলেন। এইভাবে 3 বার ঘোরার পর বন্ধন হয়ে গেল। তারপর সেই সাধু বাবা সেই বটগাছের তলায় বসে হোমের আগুনের কুণ্ড জ্বালালেন। তারপর শুরু হলো গম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ আর আহুতি। চারপাশে কুয়াশা নেমেছে। দূরে গ্রামবাসীরা ভয়ে দাঁড়িয়ে সাধু মন্ত্র জপ করতে লাগলেন। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 7 ঘণ্টা ধরে চলল মন্ত্রপাঠ। 7ম ঘণ্টায় আকাশ ঢেকে গেল কালো মেঘে। বিদ্যুৎ চমকাতে লাগলো বারবার। হঠাৎ গাছের ডগায় বিশাল ছায়া দেখা গেল। জটাজুট মাথা, লাল চোখ, মুখ থেকে অগ্নিশিখা বেরোচ্ছে। অট্টহাসি করে উঠল ব্রহ্ম রাক্ষস। কে সাহস করেছে আমার আশ্রয়ে বসতে? আমি হরিদাস, আমার বিদ্যে এখনো অম্লান। গ্রাম কেটে উঠল। বজ্রপাত হলো প্রবল শব্দে। সাধু তখন চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন। তার চারপাশে যেন অদৃশ্য আলো ছড়িয়ে পড়ল। ব্রহ্ম রাক্ষস ছটফট করতে লাগল। তার শরীর থেকে ধোঁয়া উঠছে, গর্জন করছে আকাশ। হঠাৎ ঝড় উঠল, বটপাতা ছেড়ে উড়ে যেতে লাগলো। গ্রামের মানুষ কেঁপে কেঁপে দেখল ছায়ামূর্তি কাঁপছে, গলে যাচ্ছে, ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। তারপর সব নিস্তব্ধ, শুধু বাতাসে মৃদু শিউলি ফুলের গন্ধ। সাধু ধীরে ধীরে চোখ খুললেন। তিনি বললেন, হরিদাস মুক্তি পেল, এখন আর ভয় নেই। গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। তারা বিশ্বাস করল ব্রহ্ম রাক্ষসের অভিশাপ শেষ। কিন্তু শোনা যায় আজও যারা গভীর রাতে সেই বটগাছের কাছে যায়, তারা শোনে অদ্ভুত ফিসফিসানি, কানে যেন কেউ স্লোগা উড়ে দিচ্ছে। হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যায়, বুকের ভেতর অদ্ভুত ভয়ের কাঁপন ওঠে। হয়তো হরিদাস পুরোপুরি মুক্তি পায়নি, হয়তো সে এখনো লুকিয়ে আছে বটগাছের ছায়ার ভেতর। কিন্তু সেদিনের পর থেকে গ্রামে আর কোনো রকম উৎপাত হয়নি। কিন্তু কেউ সন্ধ্যের পর বটগাছের দিকে যেতে চায় না। তুমি যদি কখনো বীরভূমের পথে যাও আর রাতে সেই গাছটার নিচে দাঁড়াও,
তাহলে হয়তো তোমার কানে ভেসে আসবে সেই অভিশপ্ত মন্ত্রের ধ্বনি। তখন মনে রাখবে, তুমি একা নও। গল্প যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।